তো প্যারিসে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকেও আমরা ঘুরবো বেশ কয়েকটি জায়গা, 4টে পয়েন্টে মেনলি ঘোরার কথা আছে। আজকে আমরা যাব, প্রথমে আমরা এখন যাচ্ছি প্যান্থিয়ন। আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, যেটা বললাম যে আমাদের ফার্স্ট এখন ডেস্টিনেশন হচ্ছে প্যান্থিয়ন। তো তার জন্য আমাদের মেট্রো ধরতে হবে। ওয়েদারটা বেশ মনোরম, কালকেও খুব সুন্দর ওয়েদার ছিল, আজকেও ভালো লাগছে। M10 নেব, যেটা কিনা টুয়ার্ডস খেয়ার দি অস্টার লিপসে যাচ্ছে। আর আমরা এটাতে করে যাব হচ্ছে ইউনিক লা সোবর্ন। ওখান থেকে আমাদের আরও 11 মিনিট হাঁটা নেমে টুয়ার্ডস প্যান্থিয়ন। চলো যাওয়া যাক। এই মেট্রোটা আসাটা প্যান্থিয়ন ফ্রান্সের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি প্যারিসের ল্যাটিন কোয়ার্টার নামক এলাকায় অবস্থিত। মূলত এটি একটি নিওক্লাসিক্যাল স্থাপত্যের নিদর্শন, যা সেন্ট জেনিভিভের গির্জা হিসেবে তৈরি করা হয়েছিল, কিন্তু ফরাসি বিপ্লবের পর এটি একটি সমাধিস্থলে পরিবর্তিত হয়। আর্কিটেক্ট জঁ জ্যাক সুফ্লো এটি ডিজাইন করেন। এখানে ভলটেয়ার, রুশো, এমিল জোলা এর মতন বিখ্যাত ফরাসি সাহিত্যিক, দার্শনিক এবং বিজ্ঞানীদের সমাধি রয়েছে। এছাড়াও পিয়ের ও ম্যারি কোরির মতন বিজ্ঞানী এবং সিমন ওয়েলের মতন ফেমিনিস্টের সমাধিও উপস্থিত। প্যান্থিয়নের মেন এন্ট্রান্সের ওপরেই ফ্রেঞ্চে লেখা রয়েছে অহন্স ওমেগা পাত্রে রিকনসন, অর্থাৎ মহান ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞ দেশ। 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে ফরাসি বিজ্ঞানী ফুকো এই প্যান্থিয়নের ভেতরে সেন্ট্রাল গম্বুজের নিচে পৃথিবীর আবর্তন বোঝানোর জন্য এই পেন্ডুলাম তৈরি করেন। তাই প্যান্থিয়নে ঢুকেই আপনি নিজের চোখে এই অদ্ভুত সুন্দর বৈজ্ঞানিক কার্যকলাপ দেখতে পারেন। 18 শতাব্দীর মাঝামাঝি সময়ে ফরাসি রাজা লুই 15 অসুস্থ হয়ে পণ করেছিলেন যদি তিনি সুস্থ হয়ে যান তাহলে প্যারিসের ছোট্ট মঠ দ্য অ্যাবে অব সেন্ট জেনিভিভকে এক বিশাল অট্টালিকায় পরিণত করে দেবেন। যথারীতি রাজা সুস্থ হয়ে উঠলে 18 শতাব্দীর মাঝামাঝি সময়ে এই প্যারিসের বুকে বিশাল এই অট্টালিকা তৈরির কাজ শুরু হয়। এই অট্টালিকা তৈরির কাজ তো শুরু হয়েছিল, কিন্তু সেই সময়ে ফরাসি অর্থনীতি বেশ দুর্বল হয়ে পড়ে, তাই খুব ধীর গতিতে কাজ চলছিল। তারপরে প্রায় 30 বছর পরে যখন এই অট্টালিকা তৈরির কাজ শেষ হয়, ফরাসি বিপ্লবের আগুন তখন সবই ধরতে শুরু করেছে। সেই দিক দিয়ে এই অট্টালিকার ভাগ্য ভালোই বলতে হয়, কারণ সেই সময় ফরাসি বিপ্লবের মুখে বহু অট্টালিকা ধ্বংস হয়েছিল। বর্তমানে নিওক্লাসিক্যাল যুগের স্থাপত্যের নমুনা হিসেবে এই স্থাপত্য প্যারিসের এক গর্ব, এক অলংকার। প্যান্থিয়ন দিয়ে বেরিয়ে আমরা চলে গেলাম লাক্সেমবার্গ গার্ডেনে। প্রায় 400 বছর আগে ফ্রান্সের রানী ম্যারি দে ম্যাডিসির তৈরি প্যারিসের এই বাগান জার্দিন দু লাক্সেমবার্গ আজও জনকোলাহলে ভরপুর। অতীত সময় যেন তার ছাপ ফেলে যেতে ভুলে গেছে এখানে। হাসি আনন্দে খেলায় সমান উজ্জ্বল এই বাগান। আজও সমান যত্নে সাজানো বাগানের প্রতিটি কোণা, প্রতিটি মরশুমি ফুলের বিছানা, ছাটা হয় প্রতিটি গাছের ডগা। আজও সামারে ফুলে ফুলে উজ্জ্বল হয় বাগানের ছবি। সামারের উজ্জ্বল দিনে প্যারিসবাসীর এক প্রাণচঞ্চল আখড়া এই বাগান।
প্যারিসে ঘুরতে এলে অবশ্যই সময় কাটিয়ে যান এই সুন্দর বাগানে। এটি একটি পাবলিক গার্ডেন, তবে এটার কোনো এন্ট্রি ফিস নেই। লাক্সেমবার্গ গার্ডেনে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম মিউজ ডিওরসেতে। প্যারিস মিউজিয়ামের শহর। এখানকার বিখ্যাত বিখ্যাত মিউজিয়ামগুলোর মধ্যে থেকে একটি অন্যতম আর্ট মিউজিয়াম হলো মিউজ ডিওরসে। 1900 সালে প্রথম এই বিল্ডিংটি তৈরি হয়, কিন্তু প্রথম অবস্থায় এটি একটি রেলওয়ে স্টেশন হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে 1986 সালে এটি একটি মিউজিয়াম হয়ে ওঠে। এই মিউজিয়াম মূলত ইমপ্রেশনিস্ট পেন্টিংস, স্কাল্পচার্স, ফার্নিচার, ফটোগ্রাফির জন্য বিখ্যাত। ইমপ্রেশনিজম হলো পেন্টিংয়ের একটা স্টাইল যা লেট 19th সেঞ্চুরিতে ফ্রান্সে শুরু হয়। 19 শতকের শেষ দিকে বেশিরভাগ আর্টিস্ট আর্ট স্কুল বা একাডেমিতে আঁকা শিখতে যেতেন। এই সব একাডেমিগুলো ইয়াং আর্টিস্টদের আঁকা শেখানোর ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট থাকতেন। The popular style of painting was called classicism. ক্লাসিক্যাল পেন্টিংগুলি মূলত স্টুডিওতে আঁকা হতো। বেশিরভাগ ছবির থিম হতো মাইথোলজি, আর তার জন্যে ক্লাসিক ইউরোপিয়ান পেন্টিংগুলো আমরা প্রায় একই রকমের দেখতে পাই, যেমন সবকটাই অয়েল পেইন্টে করা, প্রত্যেকটা ডিটেলস খুব স্মুথ আর কেয়ারফুলি বানানো। আর ইমপ্রেশনিস্ট পেন্টিংগুলি প্রেজেন্ট করে লাইফ লাইক সাবজেক্টস। সাধারণত বোল্ডে খুব র্যাপিড স্টাইলে আঁকা হয়, যাতে কিনা ব্রাশ স্ট্রোকসও দেখতে পাওয়া যায় এবং কালারগুলো ভীষণ ব্রাইট হয়। ফ্রান্সে প্রথম ক্লাউড মনেট পেন্টিং স্টাইলের এই কনসেপ্টটি আনেন। তাছাড়া এই মিউজিয়ামে আরও বহু বিখ্যাত আর্টিস্ট যেমন ডেগাস, রেনর, ভ্যান গগের পেন্টিংসও রয়েছে। শিল্পপ্রেমীদের কাছে এই মিউজিয়াম কোনো স্বর্গরাজ্যের থেকে কম কিছু নয়।
মিউজিয়ামে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা অনায়াসে কেটে গেল। এবার বাইরে বেরিয়ে আমরা প্যারিসের অলিগলিতে ঘুরে বেড়ালাম বেশ খানিকক্ষণ। রাস্তার দুধারেই রয়েছে প্রচুর সুভেনিয়ার শপ, রেস্টুরেন্ট এবং ক্যাফে। বেশ খানিকক্ষণ হেঁটে আমরা চলে গেছিলাম একটা চাইনিজ রেস্তোরাঁতে খেতে। এখানে প্রথমে ঠাকুরের থালার মতন থালা দিয়েছে, আর আমাদের ফার্স্ট স্টার্টার চলে এসেছে। এটা হচ্ছে এটা একেবারে ডাম্পলিংস, আমি নাম ভুলে গেছি। তো আর সঙ্গে এখানে দিয়েছে হচ্ছে ফিশ সয় সস। এটা কিন্তু আমাদের সয় সসের মতন নয়, আমাদের সয় সস আরও ডার্ক হয়, এটা হচ্ছে ফিশ সয় সস। তো নর্মাল বান নিয়ে এই সয় সসে ডুবিয়ে দেন খেতে হবে। স্টাফিং তো আমি আবার ডিপ করলাম, ডিপ করে এবার আরেকবার বাইট নেব। ইটস গুড। এটা একটু স্ট্রং, এটা ফিশ সয় সস, বাট এটার সাথে খুব ভালো মানিয়ে যাচ্ছে, খুব ভালো। ডাম্পলিংসের সাথে আমরা নিয়েছিলাম স্পাইসি স্কুইড ইন রেড সস, সাংহাই নুডলস, চিকেন ইন লোটাস লিফ উইথ ক্যাশু অ্যাট ওয়ালনাটস, আর সঙ্গে হট ল্যাম্প পট। ঘোরাফেরা, খাওয়া দাওয়া আর অনেক সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করে আজকের দিনটা এভাবেই কেটে গেল। আজকের মতন প্যারিসের ডে 2 এর ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার ব্লগ 3-তে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকুন। আজকের মতন বাই বাই।